A lazy, pretty Anana, chilling in the shade, sipping on some lemonade, watching daylight fade. আজ আমরা একত্রিত হয়েছি এমন এক স্থানে যা শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থান নয়, বরং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অক্লান্ত আত্মত্যাগের প্রতীক, এই আলিপুর জেল, যেখানে এই দেয়ালগুলি দেখেছে তাদের যন্ত্রণা ও সংগ্রাম, যারা এই স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করেছেন। আজ 15ই আগস্ট আমাদের মাতৃভূমি ভারতবর্ষ দীর্ঘ 200 বছরের শাসন থেকে মুক্তি পেয়ে আজকের দিনে নিজেকে স্বাধীন ঘোষণা করেছিল। কিন্তু এই স্বাধীনতা সহজে আসেনি। প্রতিটি মুহূর্তে, প্রতিটি শ্বাসে আমাদের বীরেরা তাদের জীবনকে বাজি রেখে এই স্বাধীনতার শিখা প্রজ্বলিত রেখেছিলেন। আজকের দিনে আমরা কেবল সেই স্বাধীনতাকে উদযাপন করছি না, বরং সেই সমস্ত অজানা অচেনা বীরদের স্মরণ করছি, যারা তাদের সবকিছু ত্যাগ করে আমাদের জন্য এই দিনটি সম্ভব করেছেন। আমরা এখন ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে এলাম। এই ফাঁসির মঞ্চ ছিল এমন একটি স্থান যেখানে আশা হতাশার সঙ্গে মিলিত হতো, যেখানে সাহসিকতার শেষ পরীক্ষা নেওয়া হতো। অনেক স্বাধীনতা সংগ্রামী, এমনকি কিছু যাদের নাম ইতিহাসে হারিয়ে গেছে, এখানেই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এটি স্বাধীনতার মূল্য কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটি শীতল স্মারক। এখানে দাঁড়িয়ে যারা এই ভাগ্যকে অবিচল সাহসের সঙ্গে মোকাবিলা করেছিলেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মানের অনুভূতি না হওয়া অসম্ভব। আলিপুর জাদুঘর এই ইতিহাসের অংশটিকে সংরক্ষণ করে রেখেছে, যাতে আমরা কখনো আমাদের স্বাধীনতার জন্য যে ত্যাগ স্বীকার করা হয়েছিল তা ভুলে না যাই। এই ঘরটিতে জীবন এবং মৃত্যুর এমন কিছু গল্প রয়েছে যা একই সঙ্গে রোমাঞ্চকর ও শীতলকর। এই ঘরটি জীবনের সবচেয়ে তীব্র মুহূর্তগুলির পরবর্তী ঘটনা প্রত্যক্ষ করেছে। ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করার পর এখানে সেই শেষ হওয়া জীবনগুলির শেষ প্রমাণ সংগ্রহ করা হতো। এই কক্ষটিতে বন্দীদের শেষ কয়েক ঘন্টা আগে নিয়ে আসা হতো। মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত কয়েদিদের ফাঁসির ঠিক আগের রাতে এখানে রাখা হতো। ফাঁসির মঞ্চে যাত্রার আগে দণ্ডিতদের শেষ কয়েক ঘন্টা এবং চিন্তাভাবনার সাক্ষী ছিল এই সেলগুলো। দণ্ডিত বন্দীদের মাঝে মাঝে গীতা পড়ার সুযোগ দেওয়া হতো এবং তাদের পছন্দ অনুযায়ী একটি খাবার খাওয়ার অনুমতি দেওয়া হতো, কারণ জেল কর্তৃপক্ষ তাদের শেষ ইচ্ছা পূরণের চেষ্টা করত। এবার আমরা কিছু ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ কক্ষ ঘুরে দেখব। নেতাজি সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস এবং যতীন্দ্রমোহন সেনগুপ্তের কক্ষ। এগুলো বিশেষ কিছু কক্ষ এবং কক্ষের আশেপাশে মূর্তিও রয়েছে। এটা ডক্টর বিধানচন্দ্র রায়ের কক্ষ। এই কারাকক্ষে 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত উনি ছিলেন। দেশবন্ধু বা জাতির বন্ধু নামে পরিচিত চিত্তরঞ্জন দাস একজন বিশিষ্ট আইনজীবী এবং স্বাধীনতা সংগ্রামী, যিনি ভারতের স্বাধীনতার প্রথম পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই আলিপুর জেল, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো আরো অনেক মহাপুরুষকে বন্দী করা হয়েছিল, আমাদের স্মরণ করিয়ে দেয় সেই দিনগুলির কথা যখন স্বাধীনতা শুধুমাত্র একটি স্বপ্ন ছিল, একটি প্রার্থনা ছিল। এই দেয়ালগুলির মধ্যে সেই স্বপ্নের জন্য কতজনের অশ্রু ঝরেছে, কতজনের জীবন প্রদীপ নিভে গেছে তার হিসেব নেই। এই কারাগারের প্রতিটি কোণা যেন সেই যন্ত্রণা, সেই বেদনার সাক্ষী। আলিপুর জেল মিউজিয়াম এই প্রদর্শনীর মাধ্যমে এই মহান নেতাদের স্মৃতিকে সম্মান জানায় এবং ভারতের ইতিহাসে তাদের অবদানকে চিরস্মরণীয় করে রাখে। এই কক্ষটি দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের।
উনি এই ভবনের দোতলার 6 নম্বর কক্ষে এপ্রিল 1930 এবং 22 অক্টোবর 1932 থেকে 5 জুন 1933 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন। 1930-এর মার্চে রেঙ্গুনের একটি জনসভায় তাকে গ্রেপ্তার করা হয় সরকারের বিরুদ্ধে জনগণকে প্ররোচিত করা এবং ভারত বার্মা ভাগের বিরোধিতা করার অপরাধে। তাকে ক্রমাগত এক জেল থেকে অন্য জেলে স্থানান্তর করা হতো। কারাবাসের ফলে তার স্বাস্থ্য ভেঙে গিয়েছিল। 1933 সালের জুলাই মাসে রাঁচি জেলে তিনি মারা যান। এই কক্ষটি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের জন্য এই ভবনের দ্বিতীয় তলে 8 নম্বর কক্ষে 14 ফেব্রুয়ারি 1922 থেকে 9 আগস্ট 1922 পর্যন্ত বন্দী ছিলেন। এবার এর পাশেই নেতাজি সুভাষচন্দ্র বসুর কক্ষ। আইন অমান্যের অপরাধে এই ভবনের এই কক্ষে 1930 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। প্রথম কয়েকটি মাস তিনি নীরবে বই পড়ে এবং ধ্যান করে কাটিয়েছিলেন। এই কক্ষটি তার অদম্য আত্মার এবং ভারতের স্বাধীনতার জন্য তার অটল প্রতিশ্রুতির প্রতীক। আলিপুর সেন্ট্রাল কারাগার শিল্পকে প্রাধান্য দিয়ে বন্দীদের সৃজনশীলতা বিকাশের জন্য একটি আর্ট স্টুডিও স্থাপন করেছিল, যা সংশোধনাগারে পুনর্বাসন এবং অগ্রগতি ভূমিকার সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে ভবনটি এখনো সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, তাই বর্তমানে বন্ধ রয়েছে। এখানে জওহরলাল নেহেরু 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7 মে 1934 80 দিন পর্যন্ত এই কারাকক্ষে বন্দী ছিলেন। এখন এই অঞ্চলটি তার নামে নামকরণ করা হয়েছে। তার মেয়ে ইন্দিরা এই আঙ্গিনায় 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য দেখা করতে আসতেন। কক্ষে ছিল একটি মাত্র জানালা এবং ন্যূনতম প্রয়োজনীয় জিনিস, কাগজ, কলম এবং বিছানার চাদর রাখা থাকতো। সব মিলিয়ে বলা যায় পরিবেশ ছিল অস্বস্তিকর আর বেঁচে থাকার জন্য অপর্যাপ্ত। তার বই দ্য ডিসকভারি অফ ইন্ডিয়াতে নেহেরু লিখেছিলেন, বসবাসের জন্য কারান্তরাল কখনো বাসযোগ্য স্থান নয়, এমনকি খুব অল্প দিনের জন্য হলেও না, আর দীর্ঘদিনের জন্য এটি এক দুঃস্বপ্নের জায়গা। আজকে দিনে সেই একই স্থানে পরিবেশের সাথে আমি সেই চিন্তাটি মিলিয়ে দেখলাম। আমরা এখন জেনারেল সেলে। 1850 দশকের কক্ষগুলির অভ্যন্তরীণ বিভাজন দেওয়ালগুলি নিশ্চিত করেছিল যে প্রতিটি বিভাগে 50 জনের বেশি বন্দী না থাকতে পারে। সাধারণ ওয়ার্ডের ভবনগুলি ব্রিটিশ শৃঙ্খলা এবং শাস্তির ব্যবস্থার উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল। এগুলি একটি দ্বিতল ভবনের স্টাইলে তৈরি করা হয়েছে, যা ব্যারাকের মতো দেখতে। আলিপুর জেল মিউজিয়ামের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ওয়াচ টাওয়ার, যা পুরো জেল কমপ্লেক্সের ওপর একটি নজরকাড়া দৃশ্য প্রদান করে। ব্রিটিশ শাসনকাল থেকে 2019 সাল পর্যন্ত এই ওয়াচ টাওয়ারটি একটি সতর্ক নজরদারি বিন্দু হিসেবে কাজ করেছে, যা জেল কর্তৃপক্ষকে জেলের অভ্যন্তরের কার্যকলাপের উপর নজর রাখতে সক্ষম করত। আজ এই ওয়াচ টাওয়ারের দিকে তাকালে এর তীক্ষ্ণ নজরের নিচে সংগঠিত উত্তাল ইতিহাসের কথা না ভেবে থাকা যায় না, এবং জাদুঘরের মধ্যে এর উপস্থিতির গুরুত্ব উপলব্ধি করা যায়। এটি আমাদের স্বাধীনতার সংগ্রামের কথা মনে করিয়ে দেয় এবং যারা এর সীমানার মধ্যে বন্দী ছিলেন তাদের দৃঢ়তা এবং সহনশীলতার প্রতীক হিসেবে কাজ করে। আন্দামানের সেলুলার জেলের বন্দীদের ওপর প্রায় চলত নির্মম অত্যাচার। চাবুকের প্রহার ছিল যার অঙ্গ। অসহনীয় অত্যাচার ও নিপীড়নের মধ্যে এখানে বন্দী জীবন কাটিয়েছেন অসংখ্য স্বাধীনতা সংগ্রামী। এটি সেই কুখ্যাত কারাগারেরই মডেল। এই বড় আঙ্গিনার শেষ প্রান্তের ঘরটি ছিল বন্দীদের বয়ন কক্ষ। আলিপুর সেন্ট্রাল জেলের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত কয়েদিদের যে কাজ করতে হতো তারই একটি উদাহরণ চরকার এই কাঠামোটি। ব্রিটিশ কর্তৃপক্ষ আলিপুরের মতো জেলগুলিতে সভ্য শ্রম নামে যা পরিচিত ছিল তা কার্যকর করত।
তবে এই আপাত নিরীহ শ্রমের আড়ালে লুকিয়েছিল আরো গভীর বাস্তবতা। বয়ন কাজ ছিল কঠোর এবং একঘেয়ে, যা প্রায়শই বন্দীদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলাবদ্ধ করার উপায় হিসেবে ব্যবহৃত হতো। ব্রিটিশ প্রশাসন এটিকে বন্দীদের ব্যস্ত রাখার একটি উপায় হিসেবে দেখেছিল, কিন্তু এটি তাদের মনোবল ভেঙে দেওয়া এবং কঠোর শৃঙ্খলা আরোপের মাধ্যম হিসেবেও কাজ করেছিল। বন্দীদের দীর্ঘ সময় ধরে কাজ করতে হতো এবং বিশ্রামের সুযোগ কম ছিল। তারা যে সরঞ্জাম এবং তাঁত ব্যবহার করত তা ছিল অত্যন্ত সাধারণ এবং কাজের পরিবেশ কিছু ঐতিহাসিক বর্ণনার আদর্শ চিত্র থেকে অনেক দূরে ছিল। এই শ্রম ছিল এক বৃহত্তর কৌশলের অংশ, যেখানে বন্দীদের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়া হয়েছিল এবং তাদের কঠোর তত্ত্বাবধানে পুনরাবৃত্তিমূলক তুচ্ছ কাজগুলিতে বাধ্য করা হয়েছিল। যদিও তাঁতকল আজ বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প সংরক্ষণের স্মারক হিসেবে কাজ করে। এখন এলাম ঐতিহাসিক কারাকক্ষে। এই প্রাচীন অট্টালিকাটি বিনা সংস্কারে রাখা হয়েছে স্মৃতির জন্য। ব্রিটিশ কারা কেমন ছিল সেটা সবাইকে বোঝানোর জন্য কারাকক্ষ 4-এ দর্শকদের জন্য বন্দীদের জীবনচর্চা পুনরায় তৈরি করা হয়েছে। ব্রিটিশ শাসনাধীন জেলখানা কয়েদিদের থাকার জন্য ভালো জায়গা ছিল না। কারাগারের ওয়ার্ডার ও প্রধান নিয়ন্ত্রকের নির্দেশে বন্দীরা অপমান ও শারীরিক নির্যাতনের শিকার হতো। একজন বন্দী যুক্তিযোদ্ধার প্রতিটি মুহূর্ত প্রহরী ও গুপ্তচরদের সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হতো। মুক্তিযোদ্ধাদের প্রতি একমাত্র সহানুভূতিশীল ছিলেন জেলে তাদের নিজেদের সহযোদ্ধা। তাদের অনুভূতি ভাগ করে নেওয়ার একমাত্র জায়গা ছিল রাতে ওয়ার্ডের মেঝে এবং বিছানা। যখন সন্ধ্যায় একটি ওয়ার্ডের প্রধান প্রবেশদ্বারটি তালা বন্ধ করে একটি সাইরেন বাজিয়ে দেওয়া হতো। কারাকক্ষ 4-এ এমনই একটি দিন ও রাত পুনরায় তৈরি করা হয়েছে এবং দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। এখানে প্রহরীর সতর্ক দৃষ্টির সামনে একজন বন্দী অন্য সহবন্দীর জন্য নাপিতের কাজ করে, একজন বন্দী নিজের জেল ওয়ার্ডের ধুলোও মুছে ফেলেছেন, আরেকজন কাপড় ধোয়ার ব্যস্ত। কিন্তু ওয়ার্ডের 4 দেওয়ালের মধ্যে ব্রিটিশ শাসন মুক্ত করার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি বাতাসে ফিসফিস করে। অসুস্থ অবস্থায় নির্যাতিত বন্দীকে বন্দীরা নিজেরাই চিকিৎসা করে। কেউ গান গায়, একজন জানলা দিয়ে দেখছে, আর কয়েকজন গোপনে চা বানাচ্ছে। দিন শুরু হয় ওয়ার্ডার দ্বারা জেগে ওঠা এবং মাথা গণনা দিয়ে আবার দিন শেষ হয়। এটা জেনারেল ওয়ার্ড। ঐতিহাসিক কারাগারের একক কক্ষগুলির বিপরীতে সাধারণ ওয়ার্ডটি অনেক বেশি সংখ্যক বন্দী ধারণ করার জন্য ডিজাইন করা হয়েছিল। তবে এটিও বিচ্ছিন্নতা এবং নিয়ন্ত্রণের উপর গুরুত্ব আরোপ করে নির্মিত হয়েছিল। সাধারণ ওয়ার্ডের বন্দীদের কঠোর নিয়ম মেনে চলতে হতো এবং কঠোর পরিশ্রম করতে বাধ্য করা হতো। তো আজ আমরা যখন স্বাধীনতার আলোয় আলোকিত, তখন আমাদের দায়িত্ব আরো বড়। সেই সমস্ত আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে হবে যারা তাদের সুখ, তাদের ভবিষ্যৎ এবং তাদের জীবন উৎসর্গ করেছেন আমাদের ভবিষ্যতের জন্য। আমরা যেন কখনোই না ভুলে যাই যে সেই স্বাধীনতা আমাদের কাছে কতটা মূল্যবান এবং সেই মূল্য কতটা রক্তাক্ত। সম্প্রতি ইউনেস্কো দুর্গোৎসবকে আন্তর্জাতিক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে এবং স্বীকৃতি দিয়েছে।
2022-এর সেই দুর্গাপুজোয় বাবুবাগান দুর্গোৎসব কমিটি একটি প্রদর্শনী আয়োজন করে। প্রদর্শনীটির মূল পরিকল্পক ছিলেন অধ্যাপিকা শ্রীমতী সুজাতা গুপ্ত। ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিখ্যাত কিছু ব্যক্তির উপস্থিতি এই প্রদর্শনীতে শোভা পাচ্ছে। সেই প্রদর্শনীর কিছুটা অংশ এখানে উপস্থাপিত করা হয়েছে। সবার শেষে যাব আলিপুর মিউজিয়ামের জেল হাসপাতাল। হাসপাতাল ভবনের ঘরগুলি গ্যালারিতে রূপান্তরিত হয়েছে, যা বাংলা প্রেসিডেন্সি বিপ্লবীদের গল্পগুলি জীবন্তভাবে প্রদর্শন করে। প্রদর্শনী ঘুরে দেখলে এই সাহসী ব্যক্তিদের জীবন এবং সংগ্রামের একটি ঝলক পাওয়া যায়, যারা স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। এটি তাদের দৃঢ় প্রতিজ্ঞা এবং ত্যাগের কথা তুলে ধরে। আমরা আজ স্বাধীনতার ৭৭ বছর উদযাপন করছি, কিন্তু এই স্বাধীনতা কি সত্যি সব মানুষের জন্য সমান? গত সপ্তাহে আরজিকর মেডিকেল কলেজে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তা আমাদের এই প্রশ্ন করতেই বাধ্য করছে। সেই ৩১ বছরের চিকিৎসক, যিনি মানুষের জীবন বাঁচানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, রাতের অন্ধকারে নিজের কাজের জায়গায় তিনি নিরাপত্তা পাননি। এই ঘটনা আমাদের সবাইকে ভীষণভাবে নাড়া দিয়েছে। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, প্লিজ এই ঘটনাটি নিয়ে আলোচনা করুন, আওয়াজ তুলুন, যাতে আর কোনো মেয়েকে এমন ভাগ্যের শিকার হতে না হয়। আর যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে একটু স্থান নিয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানাবেন, কারণ আপনার কণ্ঠস্বরই হতে পারে পরিবর্তনের সূচনা। এবং এমন আরো ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ধন্যবাদ।